লিখেন প্লিজ, নোট 4, খুবই গুরুত্বপূর্ণ। লিখেন বাটের ব্যবহার, বাট, আর বাটের পাশে লিখেন হচ্ছে 6। আর বলছিলাম এটা 41তম বিসিএস এবং 43তম বিসিএস আসছিল। বাটের পাশে লিখে রাখেন হচ্ছে 6, অর্থাৎ বাট টোটাল 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। কথা বুঝছেন কিনা? বাট মানে হচ্ছে 6। আচ্ছা, বাটের ব্যবহার, বাট হচ্ছে 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। বাট রিলেটিভ প্রোনাউন হতে পারে, বাট কনজাংশন হতে পারে। আমরা সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। নাম্বার 1 লিখেন সবাই, নাম্বার 1 লিখেন সবাই বাট। লিখেন বাট সমান সমান লিখেন কিন্তু, কিন্তু অর্থে কনজাংশন। এটা আমরা ছোটবেলা থেকেই জানি, কেননা ওই যে ছোটবেলায় যদি আপনাকে যদি এখন বলি বাট দিয়ে একটা বাক্য বলেন, বাট, বাট দিয়ে একটা বাক্য বলেন, বাট দিয়ে একটা বাক্য বলেন, তাহলে আলটিমেটলি যেটা হবে, বাট দিয়ে বাক্য বললে ঐতিহাসিক একটা বাক্য আছে, সেটা হচ্ছে ওই যে হি ইজ পোর বাট অনেস্ট বা হি ওয়াজ পোর বাট অনেস্ট, ঐতিহাসিক বাক্য। আচ্ছা, কমেন্টটা দেখবো না। বাট যে কাজ করবেন, বাট কিন্তু অর্থে, কিন্তু অর্থে, কিন্তু শব্দটা বক্স করেন, কনজাংশন শব্দটা আন্ডারলাইন করেন, কনজাংশন এবং লিখেন এবং এই, লিখেন এই বাট যুক্ত এবং এই বাট যুক্ত বাক্যটি, এই বাট যুক্ত বাক্যটি হবে, এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। সহজ কথা লিখে দেন সুন্দর করে, বাট কিন্তু অর্থে কনজাংশন এবং এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। এটা আপনারা 9, 10 থেকেই জানেন সবাই। তাহলে বাট 1 নাম্বার কি হিসেবে কাজ করে? কনজাংশন হিসেবে কাজ করতে পারে। আর কমেন্ট দেখবো না, কথা দিচ্ছি, একটু ফ্রেশ হয়ে গেছি। এবার আসেন, তাহলে বাট কিন্তু অর্থে কনজাংশন এবং এই বাট যুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। কথা কি বুঝাইতে পারছি? সুন্দর। তাহলে উদাহরণ লিখেন, ওই যে 9, 10 এ যা পড়ছেন ওটাই লিখেন। হি ওয়াজ পোর, হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট, ঐতিহাসিক একটা বাক্য। সে গরিব কিন্তু কি সৎ। হি ওয়াজ পোর বাট হি ওয়াজ কি অনেস্ট। আপনি ভালো করে জানেন বাটের কনসেপ্ট হচ্ছে প্রথমটা যদি হয় পজিটিভ, বাট, বাটের কনসেপ্ট হচ্ছে প্রথমটা হয় পজিটিভ, পরের অংশ হবে নেগেটিভ, আর প্রথমটা যদি হয় নেগেটিভ, পরের অংশ হবে কি পজিটিভ। সে গরিব, এটা নেগেটিভ, কিন্তু সৎ, এটা হচ্ছে পজিটিভ। এটা আপনি ভালো করে জানেন। যেমন সরল বাক্যে ইন স্পাইট অফ, ডিসপাইট, কম্পাউন্ডে বাট, আর কমপ্লেক্সে হচ্ছে দো বা অলদো ট্রান্সফার করা যায়। এই ইন স্পাইট, ডিসপাইট অফ, দো, অলদো, বাট, এগুলোর একটা অংশ যদি পজিটিভ হয় আর একটা হবে নেগেটিভ, একটা অংশ নেগেটিভ হলে আর একটা অংশ হবে কি পজিটিভ। তাহলে যে কাজ করবেন, হি ওয়াজ পোর, এটা বক্স করে লিখবেন প্রিন্সিপাল ক্লজ। হি ওয়াজ পোর, এটা বক্স করে লিখবেন প্রিন্সিপাল ক্লজ। বাটটা বক্স করবেন, বাট, বাটটা বক্স করে মাথার উপর লিখেন কিন্তু, বাটটা বক্স করে মাথার উপর লিখেন কিন্তু, আর নিচে লিখেন হচ্ছে কনজাংশন, নিচে লিখেন হচ্ছে কনজাংশন। আর এই বাট থেকে শুরু করে পুরোটা এটা লিখবেন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমরা ক্লজে গিয়ে এগুলো বিস্তারিত দেখব। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আর এই টোটালটা বাক্যটা হচ্ছে আপনি লিখে দিবেন কম্পাউন্ড সেন্টেন্স। বিশেষ দ্রষ্টব্যতে লিখবেন ইহা একটি কম্পাউন্ড সেন্টেন্স। বিশেষ দ্রষ্টব্যতে লিখবেন ইহা একটি কম্পাউন্ড সেন্টেন্স। কথা বুঝছেন? আবারও বলতেছি, আপনাদের ইংলিশ শেখার সবচেয়ে বড় সমস্যা 2 নাম্বার থেকে 3 নাম্বার নিয়মে গেলে 2 নাম্বার নিয়মটা আপনারা সবাই ভুলে যান। আপনি এই জায়গাকে একটু কড়াভাবে যত্ন নেন, ইংলিশ শিখে যাবেন। আবারও বলছি, কেমন? আচ্ছা, তাহলে বাট, বাট এখানে কিন্তু অর্থে কনজাংশন এবং এই টোটাল বাক্যটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। লিখে রাখেন, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ সমান সমান কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এই ব্যাপারগুলো আবার পাবো, প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ সমান সমান কম্পাউন্ড সেন্টেন্স। যখন ক্লজে গিয়ে এই স্ট্রাকচারটা আবার পাবেন তখন কিন্তু নতুন মনে হবে না, রিপিট মনে হবে। তখন একবার হলেও মনে হবে এটা কোথায় যেন পড়ছি, যে বাংলা সিনেমার মতো। আমার কাজ হচ্ছে বাংলা সিনেমার মতো আপনার অতীত স্মরণ করাই দেওয়া। তখন আমি বলে দিব ওই বাটের ব্যবহারে দেখে আসেন,
কথা বুঝছেন কিনা? বাংলা সিনেমায় কি করে? অতীত মনে করায় দেওয়ার জন্য গান বলে, অতীত মনে করায় দেওয়ার জন্য গান বলে, অথবা মানে মার দেয়, মাথায় বাড়ি দেয়। তো মাথায় বাড়ি দেওয়ার সময় নেই, গান শোনাই দেবো তখন। কথা বুঝছেন? আচ্ছা, নাম্বার 2 লিখেন। নাম্বার 2 লিখেন, খুবই গুরুত্বপূর্ণ। লিখেন বাট। লিখেন বাট না অর্থে, না অর্থে, বাট না অর্থে রিলেটিভ, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন এবং এবং এই বাট যুক্ত বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। ভালো করে খেয়াল করতে হবে, 1 নাম্বার আর 2 নম্বরটা ভালো করে খেয়াল করতে হবে। বাট আগে তোলেন, তারপরে ব্যাখ্যা দিচ্ছি। লিখেন বাট না অর্থে, না, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন এবং এই বাট যুক্ত বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। একটা কিন্তু অর্থে, একটা কিন্তু অর্থে, একটা না অর্থে, দুটোর ভিতরে পার্থক্য খেয়াল করেন। আচ্ছা, আশা করি তোলা হয়ে গেছে। দেখেন যখন তুলবেন তখন মাঝে মাঝে গান শোনাই দিব। কি বলছে দেখেন, বাট না অর্থে রিলেটিভ প্রোনাউন এবং এই বাট যুক্ত বাক্যটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যে কাজটা করবেন, লিখেন বাট, বাট লিখে থার্ড ব্র্যাকেট দিবেন সবাই। বাট লিখে থার্ড ব্র্যাকেট লিখেন হু ডট ডট নট, হু ডট ডট নট, হুইচ ডট ডট নট এবং হোয়াট, সরি দ্যাট, দ্যাট ডট ডট নট, দ্যাট ডট ডট নট। কথা বুঝছেন? আচ্ছা, তোলা হয়েছে আশা করি। এটা লিখেন সুন্দর করে, লিখেন এইগুলো অর্থে, লিখেন এইগুলো, এইগুলো অর্থে, এইগুলো অর্থে বাট, এইগুলো অর্থে বাট রিলেটিভ প্রোনাউন, এইগুলো অর্থে বাট রিলেটিভ প্রোনাউন। কেমন? এইগুলো অর্থে বাট রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার লিখেন বাট, বাট যখন রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন তখন ইহা, তখন ইহা একটি, ইহা একটি, লিখেন তখন ইহা একটি ছদ্মবেশী, ছদ্মবেশী নেগেটিভ। বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন ইহা একটি ছদ্মবেশী নেগেটিভ। বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন ইহা একটি ছদ্মবেশী নেগেটিভ। এটা গুরুত্বপূর্ণ। বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন ইহা একটি ছদ্মবেশী নেগেটিভ। বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন ইহা একটি ছদ্মবেশী নেগেটিভ। কেমন? এবং ওই বাটটা হবে ছদ্মবেশী নেগেটিভ। যেমন আমরা জানি হার্ডলি, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে, আপনারা বলে থাকেন কদাচিৎ, হার্ডলি শব্দের অর্থ বলে থাকেন কদাচিৎ। তো আমি কদাচিৎ, মদাচিৎ, উচিত, অনুচিত, উপরিচিত, নিচেচিত, সামনেচিত, পেছনেচিত সব চিত বাদ দিয়ে আমি এক বাক্যে বলি হার্ডলি মানে না। তা হার্ডলি মানে না, তো হার্ডলি, হার্ডলি শব্দটার ভিতরে এক্সপ্রেশনে মনে হচ্ছে অনেক। কথা বলছেন কিনা? দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু ভিতরে কিছুই নাই। লটারির মতো, দেখলে মনে অনেক, পাই তো কয়েকজন। তা হার্ডলি মানে না। আপনাদের মধ্যে যদি কেউ বলেন স্যার আমি বিসিএস এর জন্য হার্ডলি প্রিপারেশন নিচ্ছি, ক্যাডার হবে না মার্ডার হবে? মার্ডার। হার্ডলি না, হার্ড প্রিপারেশন। ইংলিশ সমস্যা, কিন্তু সমাধানের ব্যাপারে আপনারা হার্ডলি ট্রাই করেন, হার্ডলি সময় দেন, সবকিছু একদম চান হচ্ছে ওই যে মেসির গোলের মতো চোখের পলকে হয়ে যাবে না। সবগুলো এমন না, সময় দিতে হবে। তাহলে হার্ডলি মানে না। সেম বাট যখন রিলেটিভ প্রোনাউন তখন বাটের অর্থ হবে না, এবং ওই বাট হবে ছদ্মবেশী নেগেটিভ, ওই বাট হবে প্রোনাউন।
আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন উদাহরণ লিখেন। ওই যে 9 10 পড়ছেন না, লিখেন দেয়ার। লিখেন there is no mother but loves her child। 9 10 বাক্যটা আপনারা পড়ছেন, ঐতিহাসিক বাক্য, there is no mother but loves her child। এই বাক্যটার অর্থ বলে কি হয়? there is no mother but loves her child, এমন কোন মা নাই তার সন্তানকে ভালোবাসে না। না না শব্দটা আসলো কোত্থেকে? মনে রাখবেন দেয়ার এই ভদ্রলোক সবসময় এক ভাগ, বাক্যের শুরুতে থাকা শেষে থাক, মেজরিটি ক্ষেত্রে দেয়ার এক ভাগ, দেয়ার এক ভাগ। এই দেয়ার থেকে শুরু করে দেয়ার মাদার, এটা হচ্ছে লিখে রাখেন প্রিন্সিপাল ক্লজ, নো মাদার এটা হচ্ছে লিখে রাখেন অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, নো মাদার অ্যান্টিসিডেন্ট। কেননা রিলেটিভ প্রোনাউনের শর্ত হচ্ছে তার পূর্বে কি থাকবে? অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্ট হবে নাউন অথবা কি প্রোনাউন। যে ভদ্রলোক চিন্তা করতে চাচ্ছেন না, যে ভদ্রলোকের কাছে বাট মানে কম্পাউন্ড, সেই ভদ্রলোক বা ভদ্র মহিলা দ্বয়ের কাছে প্রশ্ন, এখানে বাট মানে অর্থ কি কিন্তু দিচ্ছে? মোটেই না, খেয়াল করেন। আর রিলেটিভ প্রোনাউন হওয়ার শর্ত কি থাকা? অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন। এই যে নো, নো হচ্ছে ডিটারমিনার, নো, নো ডিটারমিনার, নো, নো মাদার যেভাবে আছে নো, এই নো এর নিচে লিখেন ডিটারমিনার। আমরা পূর্ণাঙ্গ একটা ক্লাস করব ডিটারমিনার। মাদার, মাদার হচ্ছে আপনার নাউন মাদার। আর ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন অ্যান্টিসিডেন্ট হতে পারলে নাউন ফ্রেজও অ্যান্টিসিডেন্ট হতে পারে, নাউন অ্যান্টিসিডেন্ট হতে পারলে নাউন ফ্রেজও অ্যান্টিসিডেন্ট হতে পারে। এখন আবার প্রশ্ন করে বসেন না ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে শব্দগুচ্ছ, একের অধিক শব্দ, ফাইনাইট ভার্ব নাই, এটাই ফ্রেজ। আমি যদি বলি রহিম, রহিম হচ্ছে নাউন। আর যদি বলি দা বয়, দা বয় নাউন ফ্রেজ। আপনি রিকশায় যাচ্ছেন, আপনি পার্টস অফ স্পিচ নাউন। আপনি রিকশায় দুজন মিলে হুক তুলে যাচ্ছেন, আপনারা হচ্ছেন ফ্রেজ। সহজ কথা, সবই জানতে হবে। তাহলে আলটিমেটলি নোটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে হচ্ছে মাদার, হচ্ছে নাউন। মাদার কোন নাউন? কমন নাউন। যদি নাউনে যায় তাহলে মাদার এখানে কোন নাউন? কমন নাউন। সহজ কথা। তাহলে there is no mother but loves her child। এই বাট, এই বাটের মাথার উপর লিখেন হচ্ছে না, বাটের মাথার উপর লিখেন কি? না। বাট মানে হচ্ছে এখানে না, বাট, বাট মানে কি? না। এই বাটের মাথার নিচে লিখেন হচ্ছে সবাই রিলেটিভ প্রোনাউন। এই বাটের নিচে লিখেন সবাই রিলেটিভ প্রোনাউন। বাট লিখেন রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এবারে কমন একটা প্রশ্ন করি। এই বাক্য দিয়ে যদি পিএসসি আপনার কাছে জানতে চায় এই বাট কোন পার্টস অফ স্পিচ, কি বলবেন বলেন তো? এই বাট কোন পার্টস অফ স্পিচ বলেন, কি লিখবেন? রিলেটিভ প্রোনাউন লিখবে, খবর আছে, কারণ রিলেটিভ প্রোনাউন নামে কোনো পার্টস অফ স্পিচ নাই। তাহলে এখান থেকে সিদ্ধান্ত। আচ্ছা, এবার যে কাজ করবেন, এই বাক্যের ডান পাশে লিখে দেন কমপ্লেক্স। তাহলে আলটিমেটলি দেখেন, এটা যদি প্রোনাউন হয় তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে শুধু কনজাংশন না, প্রোনাউন দ্বারাও দুটি বাক্য যুক্ত করা যায়। শুধু কনজাংশন না, প্রোনাউন দ্বারাও দুটি বাক্য যুক্ত করা যায়, তার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যটা হবে কি? কমপ্লেক্স সেন্টেন্স। ওয়াই? এই বাক্যটাকে চাইলে আপনি কিন্তু রিপ্লেস করে লিখতে পারেন। There is no mother who does not love her child. There is no mother, এই বাক্যটাকে চাইলেই কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন। There is no mother, এমন কোন মা নাই। Who does not, এই যে খেয়াল করে দেখেন who আর এই যে not, এই who আর not আসলো থেকে, এই যে বাক থেকে। আপনি খেয়াল করে দেখেন এই বাক্য আর এই বাক্যের অর্থের কোনো পার্থক্য নেই। there is no mother but loves her child, এমন কোন মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। there is no mother who does not love her child, এমন কোন সন্তান নাই যে তার মাকে ভালোবাসে না। সেম, who রিলেটিভ প্রোনাউন,
নো মাদার অ্যান্টিসিডেন্ট, নো মাদার অ্যান্টিসিডেন্ট। আর এই যে ডাস অক্সিলারি ভার্ব, এটা আসছে তো টেন্স থেকে। ভালো করে বোঝার চেষ্টা করেন, ধীরে স্থির ভাবে বোঝার চেষ্টা করেন। যেমন যদি আমি একটা উদাহরণ লিখি, দেয়ার ইজ নো হিন্দু, there is no Hindu but reads the Ramayan। এমন কোন হিন্দু নাই যে, এমন কোন হিন্দু নাই যে রামায়ণ পড়ে নাই, এমন কোন হিন্দু নাই যে রামায়ণ পড়ে নাই। প্রথম প্রশ্ন আপনার কাছে, এখানে অনেকগুলো প্রশ্ন করা যাবে। প্রথম প্রশ্ন বলেন, এই যে বাট, কোন পার্টস অফ স্পিচ বলেন? বাট প্রোনাউন, সুন্দর। এবার বলেন হিন্দু কোন নাউন? হিন্দু, হিন্দু কোন নাউন? হিন্দু, হিন্দু কোন নাউন বলেন? হিন্দু, হিন্দু কোন নাউন বলেন? আরে এটাই শিখালাম না। হিন্দুর পূর্বে কি, হিন্দুর পূর্বে কোনো আর্টিকেল আছে? হিন্দুর পূর্বে কোনো আর্টিকেল আছে? হিন্দুর পূর্বে এ, এন বা দি আছে? হিন্দু এই নাউনের পূর্বে, নাউনটার পূর্বে বা হিন্দু এই নাউনটার পূর্বে কোনো আর্টিকেল আছে? নাই। তাহলে হিন্দু হচ্ছে প্রপার নাউন। আহা, হিন্দু হচ্ছে প্রপার নাউন, এই শিখালাম আপনাদের। হিন্দু হচ্ছে প্রপার নাউন, হিন্দু। অ্যাবস্ট্রাক্ট নাউন কেমনে হয়? হিন্দু অ্যাবস্ট্রাক্ট নাউন কেমনে হয়? এবার বলেন রামায়ণ, রামায়ণ কি নাউন? রামায়ণ, রামায়ণ কি নাউন বলেন? রামায়ণ কি নাউন? আর দিয়ে আর লিখেন, আর আর সমান সমান। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকলে কমন হয়, ডিটারমিনার থাকলে কমন হয়, এটা তো আমি বলি না একবার। দা দেখা মাত্রই, দা দেখা মাত্রই কমন হবে এই কথা একবারও বলি নাই। দা থাকলে কমন হবে এই কথাটা একবারও বলি নাই। আমি বলছিলাম 99% কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না বা দা বসে না, আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে, সরি প্রপার 99% প্রপার নাউনের পূর্বে বলছিলাম সাধারণত আর্টিকেল বসে না। প্রপার নাউন, কিছু নির্দিষ্ট প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে এবং এরা প্রপারই থাকে। এবং রামায়ণ হচ্ছে ওয়ান অফ দেম। এই দা রামায়ণ, দা রামায়ণ, রামায়ণ এর পূর্বে আর্টিকেল আছে এবং আর্টিকেল থাকা সত্ত্বেও এটা প্রপার নাউন। হুজুরে হয় না ভাই। আচ্ছা আসেন, সময় না নেই, কালকে আপনাদের এক্সাম আছে। তাহলে সামারি হচ্ছে বিশেষ দ্রষ্টব্যদিক। সামারি, বাট সমান সমান, কিন্তু সমান সমান, কনজাংশন সমান সমান, কম্পাউন্ড সেন্টেন্স, বাট সমান সমান, না সমান সমান, রিলেটিভ প্রোনাউন সমান সমান, কমপ্লেক্স সেন্টেন্স। 3 নাম্বার লিখেন বাট, ব্যতীত। বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। লিখেন বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। লিখেন এভরিওয়ান।
everyone went there but me, everyone went there but me, everyone went there but me। বাটটা বক্স করেন, বাটের মাথার উপর লিখেন ব্যতীত, আর নিচে লিখেন প্রিপোজিশন, আর মি এর নিচে লিখেন অবজেক্ট, এর একটা প্রোনাউন। মি এর নিচে লিখেন অবজেক্ট, এর একটা প্রোনাউন। এভরিওয়ান এটা সাবজেক্ট অবলিক ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাশ না সর্বনাম। দেয়ার এটা সর্বদাই একবার বলেছি, দেয়ার নির্লজ্জ, দেয়ার নির্লজ্জ অ্যাডভার্ব। ওয়েন্ট, ওয়েন্টের নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব, এটা আমরা পাবো। ওয়েন্টের নিচে লিখেন ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু এতদিন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই আপনারা জানেন ইনট্রানজিটিভ ভার্ব কি। এই বাক্যের বাংলা লিখেন, এই বাক্যের বাংলা লিখেন আমি ব্যতীত, আমি ব্যতীত সকলেই, আমি ব্যতীত সকলেই সেখানে গিয়েছিল, আমি ব্যতীত সকলেই সেখানে গিয়েছিল। আমি ব্যতীত, আমি ব্যতীত সকলেই সেখানে গিয়েছিল, আমি ব্যতীত সকলেই সেখানে গিয়েছিল। আচ্ছা, পিন পয়েন্ট কিলোর একটা কারেকশনের প্রশ্ন আছে, লিখেন কারেকশন। কারেকশনের একটা প্রশ্ন আছে, লিখেন এভরিওয়ান, everyone attended the meeting, everyone attended the meeting but Rusafa, Abdullah and I প্রত্যেকে মিটিং এ গিয়েছিল। রুসাফা, আব্দুল্লাহ এবং আমি ব্যতীত। এভরিওয়ান এর নিচে লিখেন এ, অ্যাটেন্ডেন্ট এর নিচে লিখেন বি, বাট এর নিচে লিখেন হচ্ছে সি, আই এর নিচে লিখেন হচ্ছে ডি। এই জাতীয় প্রশ্নগুলোকে বলা হয় পিন্ট, এই জাতীয় প্রশ্নগুলোকে বলা হয় পিন পয়েন্ট এরর। এবং এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনার চারটা অপশনের মধ্যে যেটা ভুল সেটা আপনাকে অ্যান্সার করতে হবে, আর যদি ভুল না থাকে আরেকটা অপশন থাকবে নো এরর। একটু খেয়াল করে দেখেন, এভরিওয়ান অ্যাটেন্ডেড দ্য মিটিং বাট রুসাফা, আব্দুল্লাহ এন্ড আই। এভরিওয়ান এটা হচ্ছে একটা ইনডিফিনাইট প্রোনাউন, এভরিওয়ান ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। আমি আর তুমি ছাড়া সব থার্ড পারসন, এভরিওয়ানও থার্ড পারসন। এটা সাবজেক্টে বসতে পারে, এখানে কোনো ভুল নাই, গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, যেটা ভুল ওটাই আমাদের উত্তর। এভরিওয়ান এরপরে ভার্ব আছে পাস্ট টেন্সে, এতেও গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, এটা আমাদের মানে এতে অ্যানসার হবে না। বাট, এই বাটটা বক্স করে লিখেন প্রিপোজিশন, ব্যতীত অর্থে। আর আমরা জানি প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, সো এটা আমাদের অ্যানসার। এটা হবে হচ্ছে আপনার মি, কিন্তু হয়ে আছে হচ্ছে আপনার কি আর। কারণ আপনি ভালো করেই জানেন, আমি যদি নিয়ম বলি কঠিন হবে, কিন্তু যদি এটা বলি লিসেন টু আই না মি, আপনি ভালো করেই জানেন লিসেন টু আই না মি, টুটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এখানে বাটটা হচ্ছে প্রিপোজিশন, এই কারণে রহিম, রহিম এ বাক্যে অবজেক্ট, আব্দুল্লাহ এ বাক্যের অবস্থান হচ্ছে অবজেক্ট, এবং এটা মি হবে, আই হবে না। সো আই ভুল, ডি নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। সো কারেকশন বলে কিছু নাই, পুরো ইংলিশ গ্রামারটাই হচ্ছে আপনার কারেকশন। আশা করি বুঝতে পারছেন। এবার লিখেন
নাম্বার 4 লিখেন বাট নাউন এবং ভার্ব হতে পারে, লিখেন বাট নাউন এবং ভার্ব হতে পারে, বাট নাউন এবং ভার্ব হতে পারে। একটা উদাহরণ লিখেন, বাট মি নো বাটস, বাট মি নো বাটস। এই বাক্যটা লিখেন ইম্পারেটিভ সেন্টেন্স, বাট মি নো বাটস। এই বাক্যটা লেখার পরে লিখেন ইম্পারেটিভ সেন্টেন্স। বাট নাউন এবং ভার্ব হতে পারে, বাট মি নো বাটস ইম্পারেটিভ সেন্টেন্স। আপনাকে যদি আননোন 5টি শব্দের একটা বাক্য দিয়ে বলে এটা কোন ধরনের সেন্টেন্স, যদি ডান পাশে লিখে ইম্পারেটিভ, তাহলে আপনাকে যদি বলা হয় প্রথম শব্দটা কি, তাহলে কি হবে? প্রথম শব্দটা হবে হচ্ছে ভার্ব। আপনি জানেন আর না জানেন বাট হচ্ছে ভার্ব, কারণ আমি ব্র্যাকেটে বলে দিছি বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স। মিটা হচ্ছে আপনার অবজেক্ট, মিটা অবজেক্ট, নো হচ্ছে ডিটারমিনার নো, আর ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ হচ্ছে নাউন। বাট মি নো বাটস, আর কিন্তু করো না, আর বিরক্ত করো না, আর প্রশ্ন উত্থাপন করো না। কথা বলছেন কিনা? সো এই বাটটা আমি যেহেতু লিখে দিয়েছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সো এই বাটটা হচ্ছে আপনার ভার্ব, নোটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন। এটা আমরা পড়বো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনার এর পরে, ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ, ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ তা নাউন, ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ তা নাউন, ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ তা সর্বদাই কি নাউন। কথা বুঝাইতে পারছি? তাহলে বাট 6টা পার্টস অফ 5টা হয়ে গেল। আর মনে রাখবেন বাট, মনে রাখবেন বাট শুধুমাত্র বা অনলি অর্থে। নাম্বার 6, বাট অনলি বা শুধুমাত্র, বাট অনলি বা শুধুমাত্র অর্থে, অর্থে অ্যাডভার্ব। বাট অনলি বা শুধুমাত্র অর্থে হচ্ছে আপনার অ্যাডভার্ব। লিখেন ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস। তোলেন বাক্যটা তোলেন। It is but right to admit our fault. বাক্যটা তোলেন। পিসি দাসের উদাহরণটা আছে। আচ্ছা, ফল্ট আন্ডারলাইন করছি, বাক্যটা তোলার হলে বলতেছি ফল্ট আন্ডারলাইন কেন করছি, ফল্ট আন্ডারলাইন কেন করছি? It is but right to admit our faults. আচ্ছা, এখানে আপনাকে বলতে হবে ফলস কোন নাউন? ফলস, ফলস কমন নাউন। আওয়ারের নিচে লিখেন ডিটারমিনার আওয়ার, আওয়ারের নিচে লিখেন ডিটারমিনার বা পজেসিভ অ্যাডজেক্টিভ, ফলস এর নিচে লিখেন হচ্ছে নাউন ফলস, টু এর নিচে লিখেন প্রিপজিশন, আর এর নিচে লিখেন V1। V1 মানে আপনি জানেন ভার্বের বেস ফর্ম, আর এটাকে আমরা বলবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ আপনি জানেন 2 + V1, বা এটাকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব, এটাকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব। ইট হচ্ছে সাবজেক্ট ইম্পারসনাল প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই বাট, বাট হচ্ছে অ্যাডভার্ব। এই বাট হচ্ছে আপনার অ্যাডভার্ব, এই বাট হচ্ছে আপনার অ্যাডভার্ব। আল্লাহ শুকরিয়া। তাহলে আজকে আর না নিয়ে একটু ক্লান্ত লাগতেছে শরীর, সারাদিন অনেক কাজ করছি।